আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পের 16 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। হিয়া এই মুহূর্তে ফোনের ওপাশে থাকা ঈশা নামের মেয়েটাকে বলল, আপনি কে আবার বলুন তো? আমি ঈশা। তো আমার কাছে কি চাই? আপনার কাছে কিছুই চাই না, আমি চাই একটু শ্রাবণের সাথে কথা বলতে। হিয়াও জেদি মেয়ের মতো বলল, আমার কাছে যখন কিছু চান না তাহলে আমার কাছে বলছেন কেন শ্রাবণের সাথে কথা বলবেন? শ্রাবণের ফোনে কল দেন, ওর নাম্বার নেই বলেই ফোন দিলাম। ফাজলামো করেন, ওর নাম্বার জোগাড় করতে পারলেন না আর আমার নাম্বার জোগাড় করতে ঠিকই পারলেন, তাই না? এমন বিহিত করছেন কেন? কেমন বিহিত করছি? আর আমি শুনলাম আপনি না মারা গিয়েছেন, কথা বলছেন কি করে? ঈশা নামে মেয়েটা নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আমি মারা যাব কেন? আর আমি আপনার সাথে কথা বলছি তাও বলছেন মারা গিয়েছি? নিশ্চয়ই শ্রাবণ বলেছে, তাই না? হিয়া থমকে গেল কিছু মুহূর্তের জন্য। ভাবলো ঈশা যখন কথাই বলছে তাহলে কি শ্রাবণ ওকে মিথ্যা বলল? মেয়েটি বলল, আর বলবেন না, শ্রাবণ ও একটু মজা করে, খুব ভালোবাসে তো তাই। হিয়া থতমত খেয়ে বলল, তাহলে আমি কে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে। মেয়েটা হেসে বলল, বিয়ে হয়েছে বলে কি ভালোবাসবে? না, ও আমাকেই ভালোবাসে। দেখলেন না ও আমার জন্য মিরাজকে মারলো, এরপরও বিশ্বাস করতে ভুল হলো আপনার? কথাটা গভীরতা এতটা ছিল যে হিয়ার রাগে কষ্টে কান্নায় ফোনটা দেওয়ালে আসার মারলো। এরপর বিছানার চাদর খামচে ধরে কাঁদতে লাগলো। সন্ধ্যার আগ দিয়ে শ্রাবণ বাড়ি ফিরে এলো। কাব্য রেডি হয়ে নিচে নামছিল বাহিরে যাবে বলে। শ্রাবণ সিঁড়ির কাছে এসে কাব্যকে বলল, কাব্য, হিয়া কোথায় রে? বিকাল থেকে কল করছি, ভাবিকে তো দুপুরের পর থেকে আর রুম থেকে বের হতে দেখিনি। শ্রাবণ বড় বড় পা ফেলে উপরে চলে আসে। রুমের সামনে এসে দেখলো রুমটা ভিতর থেকে লক করা। কয়েকবার দরজায় টোকা দিল। হিয়া বিছানা থেকে নেমে দরজা খুলে দিয়ে আবারও এসে শুয়ে পড়ল। শ্রাবণ দরজা চাপিয়ে দিয়ে এসে হিয়ার কাছে দাঁড়ালো। হিয়া তো এই সময় শুয়ে থাকার মেয়ে না, শরীর খারাপ নাকি? এই ভেবে হিয়ার কপালে গালে হাত ঠেকালো। শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখেই বলে উঠল, এই অসময়ে শুয়ে আছ? ফোন ধরছিল না কেন? ফোন কোথায় তোমার? হিয়ার রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ফোন ভেঙে ফেলেছি। শ্রাবণের চোখগুলো ফোলা হয়ে গেল। হিয়ার ফোনটা পড়ে আছে, হাতে নিয়ে দেখলো ডিসপ্লে চলে গিয়েছে। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার কাছে এসে বলল, কি হয়েছে? ফোন ভেঙেছো কেন? রাগ উঠেছিল? কেন রাগ উঠেছিল? জানি না। কেন জানেন না? অবশ্যই জানো। জানি না। শ্রাবণ ফোনটার দিকে তাকালো, ভাবলো হয়তো এত রাগ করার মানুষ না তো রিয়া, তাহলে হুট করে এত রেগে গিয়েছে যে ফোনটায় আসার মেরেছে। আবার কেমন রাগ করেও কথা বলছে। শ্রাবণ ফোনটা নিয়ে ভাবুক গলায় বলে উঠল, কেউ ফোন দিয়েছিল? জানি না কে ফোন দিয়েছিল। হিয়া উঠে বিছানা থেকে নেমে যেতে যেতে বলল, আপনার ভালোবাসার মানুষ। শ্রাবণ কপাল কুঁচকালো। কিছু বলে ওঠার আগেই হিয়ার রুম থেকে চলে গেল। শ্রাবণ ফোনটার দিকে তাকিয়ে রিং টেবিলে গিয়ে বসলো। ল্যাপটপ খুলে হিডেন সিসিটিভি ফুটেজ চেক করলো, যা দেখে শ্রাবণের চক্ষু চড়ো গাছ। স্পষ্ট দেখতে পেলো হিয়ার ফোনটার আগে পুনরায় আসার মেরেছে। ল্যাপটপটা বন্ধ করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। হিয়া ড্রয়িং রুমে বসে 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 কাঁদছে। অপর থেকে পায়ে খটখট শব্দ। হিয়া চোখ মুছে কিচেনের দিকে চলে গেল। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বলো? কিছু হয়নি, ভাল লাগছিল না তাই শুয়েছিলাম। কথাটা সেটা নয়। ফোন কার আগে ভেঙেছো সেটা জানতে চাচ্ছি। এমনি ভালো লাগছিল না তাই ভেঙেছি। শ্রাবণের অগ্নিকণ্ঠে বলে উঠল, কিছু বলতে হবে না, যদি আমি জানতে পারি, না হলে দেখো কি করে। বলে হন করে চলে গেল। হিয়া কিচেন থেকে ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে বের হয়ে এসে ড্রয়িং রুমে বসলো। ফাহিমা বেগম এলেন রাতের রান্নার জন্য। হিয়াকে দেখে তিনি টুকটাক কথা বলে কিচেনে ঢুকে গেলেন। শ্রাবণ একটা ফোন সার্ভিসিংয়ের দোকানে এলো। হিয়া ফোনটা ঠিক করার জন্যই এসেছে। সব কিছুর মূল এই ফোনটা। শ্রাবণ সাথে রনিকে নিয়ে এসেছে, কামালকেও পায়নি। ও গিয়েছে শ্রাবণের মা বাবার সাথে। এই মুহূর্তে শ্রাবণ গাড়িতে বসে রইল। রনি ফোনটা নিয়ে ভিতরে চলে গেল। এই ভাই, এই ফোনটার ডিসপ্লে ঠিক করে দিন তো। দোকানদার লোকটি ব্রু উঁচিয়ে বলে উঠল, সময় লাগবে, বসুন। রনি পকেট থেকে 1000-500 টাকা ডিস্কে রেখে বলল, কতক্ষণ লাগবে? লোকটি হেসে বলল, একটু বসুন, চেঞ্জ করে দিচ্ছে। রনি ফোনটা ঠিক করে শ্রাবণের গাড়ির কাছে এলো। ড্রাইভিং সিটে বসে পিছনে ঘুরে ফোনটা শ্রাবণকে দিল। শ্রাবণ ফোনটা আনলক করে স্ক্রিনে দেখতে লাগলো। এর মধ্যে কল লিস্টে ঢুকে দেখলো আননোন নম্বর থেকে কল এসেছে। শ্রাবণ কল ব্যাক করলো। কল 2-3বার রিং হওয়ার পর রিসিভ হলো। শ্রাবণ কোনো কথা না বলল না। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আপনি তখন কথা না বলে কল কেটে দিলেন কেন? শ্রাবণের সাথে কথা বলিয়ে দিলেন না? শ্রাবণ কপাল কুঁচকালো, মনে মনে বলল, এই মেয়ে আবার কোথা থেকে আমদানি হলো? মেয়েটা বলল, কথা বলছেন না যে?
বললাম না শ্রাবণকে দিন, বলুন যে ঈশা কল দিয়েছে। আমার কথা শুনলে ও রাগ করবে না, আমাকে খুব ভালোবাসে। শ্রাবণ দাঁতে দাঁত চেপে ফোনটা কেটে দিল। এখন বুঝতে পারছে কোন হিয়া, কেন হিয়া রেগে আছে। শ্রাবণ যে কি করবে ও ঠিক বুঝতে পারছে না। কে এই অচেনা অগন্ত যে এতটা নিখুঁতভাবে কলকাঠি নড়ছে? শ্রাবণ ফোনটা রনির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাম্বারটা ট্যাগ করো তো, আর এর অলরেডি ডিটেলস আমার চাই। ঠিক আছে স্যার, এখনই করে লাগবে? না, বাড়িতে যেয়ে এরপর দিও। ওকে স্যার। রনি নাম্বারটা নিজের ফোনে উঠিয়ে হিয়ার ফোনটা শ্রাবণের কাছে দিয়ে দিল। শ্রাবণ কি যেন ভেবে রনিকে বলে উঠল, যাওয়ার আগে একটা শপি রেখে যেত। রনি একটা শপি গাড়ি থামলো। শ্রাবণ একা নেমে গিয়ে ভিতরে ঢুকলো। হিয়ার জন্য বেছে বেছে ওর পছন্দের চকলেট নিয়ে নিল। আবার কিছু দূরে এসে কিছু লাল গোলাপ নিল। হিয়ার রাগ ভাঙাতে এগুলাই এনাফ। এদিকে কাব্যকে শ্রাবণ আগেই বাড়ি ফিরে আসতে বলেছে। কাব্য এসে দেখলো হিয়া মনমরা হয়ে বসে আছে। কাব্য এগিয়ে এসে দ্রুত নিয়ে বসলো। হিয়াকে বলল, ভাবি কিছু হয়েছে? হিয়া কোনো কিছু না ভেবে বলে উঠলো, আচ্ছা ভাইয়া, ঈশা কি বেঁচে আছে? কাব্য কিছুটা অবাক হলো, আবার সরেও গেল। এখন তো লুকানোর কিছুই নেই, হয়তো শ্রাবণ বলে দিয়েছে। কাব্য বলল, না ভাবি, ও বেঁচে নেই, মারা গিয়েছে। হিয়া বলল, মারা গিয়েছে? কোনো প্রমাণ আছে কারো কাছে? হ্যাঁ আছে, দারোয়ানের আমার কাছে মনে হয় ছবি আছে। কই বের করো তো দেখি। কাব্য ফোন বের করে ছবি খুঁজতে লাগলো। ভাবলো হয়তো হিয়া ঈশার কথা জানতে পেরেছে, তাই হয়তো বিশ্বাস করছে না। কাব্যের কাছে ছবি আছে, ঈশা মারা যাওয়ার একটা পিক ছিল, সেটা হিয়াকে দেখালো। হিয়া এবার বিশ্বাস করলো, কারণ একজন সুস্থ মস্তিষ্ক মানুষ কখনোই মৃত মানুষকে নিয়ে মজা করেও ছবি দেখাবে না। হিয়া কাব্যকে বলল, ভাইয়া আপনার ফোনটা দিয়ে একটু আপনার ভাইয়াকে কল দেন না। কাব্য শ্রাবণের নাম্বারে কল দিয়ে হিয়ার হাতে ফোনটা দিয়ে চলে গেল কিচেনের দিকে। ফ্রিজ থেকে একটা কোকোলার বোতল বের করে ওইখানে খেতে লাগলো। শ্রাবণ কাব্যর ফোন পেয়ে রিসিভ করে বলল, কিরে বাড়িতে যাসনি এখনো? বললাম না হিয়া বাড়িতে একা রয়েছে। ওপাশ থেকে হিয়া বলল, আমি বলছি। শ্রাবণ হিয়ার কণ্ঠ বুঝে না বুঝার ভান করে বলল, কে বলছে? আমিটাকে? আপনার বউ। সারাদিন পরে এখন মনে পড়ল? বাড়িতে আসুন। কেন, আমাকে কি দরকার? আসতে বলছি আসুন। আসবো না। হিয়া একটু আদেশ করে বলল, 10 মিনিটের মধ্যে আপনাকে বাড়িতে চাই। শ্রাবণ ব্রুকুসকে বলে উঠল, নাইলে আমি বাবার বাড়িতে চলে যাব। ঠিক আছে যাও, আমিও তাহলে যাচ্ছি শ্বশুর বাড়ি। না, বাড়িতে আসুন। যাব না আমি। তুমি আমার সাথে রাগ করে কথা বললে তখন? আর বলবো না আসুন। না, আমি যাব না, আমিও রাগ করেছি। ফোন রাখো। না, শুনুন, ফোন রাখবেন না প্লিজ, আসুন। আর রাগ করে কথা বলবো না। এর কি গ্যারান্টি আছে সত্যি আর রাগ করবো না? আসুন। আর রাগ করলে বিশ্বাস করবেন? শ্রাবণ শয়তানি করে বলে, একটা কিস করো তো। হিয়া কিচেনে কাব্য আর ফাহিমা বেগমের দিকে তাকালো, আবার ফোনের দিকে তাকালো। মনে মনে বলল, লোকটা এক এক সময় এমন জিনিস চেয়ে বসে যাতে আমার সায়স্তা করা যায়। আমিও দেব না তো। ফোনের ওপাশ থেকে শ্রাবণ তারা দিয়ে বলে উঠল, তুমি কি দিবে নাকি আমি অন্য জায়গায় চলে যাব? হিয়া মিনমিন করে বলল, আমার সামনে কাব্য ভাইয়া আর আন্টি রয়েছে, কি করে কিস দেব? আর ফোনে আমি দিতে পারবো না। শ্রাবণ বাঁকা হেসে বলল, কালকের রাতের আগের দিন যে যখন আমি বাড়িতে ফিরেছিলাম না, তখন তো দেখলাম আমার ছবির মধ্যে চুমু খেলে। হিয়া জিভে কামড় দিয়ে উঠল। এইটা আবার শ্রাবণ দেখলো কি করে? চুমুটা তো ও খুশির চুটে খেয়েছিল, রুমে তো কেউ ছিল না, তাহলে কিভাবে দেখতে পেল? হিয়া আমতা করে সুরে বলল, কি বলছেন? আমি কোনো আপনার ছবিতে চুমু খেতে যাব? মিথ্যা বলার জায়গা পান না? শ্রাবণ গাড়ির সিটে হেলান দিয়ে আয়েশি কণ্ঠে বলল, জায়গা পাই না। আমার আবার মুখ দিয়ে সত্যি কথাও বের হয় না, শুধু থেকে থেকে মিথ্যা কথা বলে ফেলে। হিয়া কথা ঘুরিয়ে বলে উঠল, যাই করুন, আর 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি বাড়িতে আসুন। না হলে কি? না হলে বাবা মা এলে বলবো আপনি একা পেয়ে আমাকে মেরেছেন, এরপর নারী নির্যাতনের মামলা দিয়ে দেব। হিয়া এমন ছেলে মানুষই দেখে শ্রাবণের এখন যেন ভাল লাগছে। সারাদিন যেন দেহ থেকে হাসি খুশি উদাও হয়ে গিয়েছিল। সেও হিয়ার কথায় তাল মিলিয়ে বলে উঠল, মামলা দাও, আমার আবার শ্বশুর উকিল, আমার চিন্তা নেই। হিয়া হেসে আস্তে করে বলল, জামাইজান প্লিজ চলে আসুন। আর কতক্ষণ অপেক্ষা করাবেন বলুন? আর আপনাকে থাকতে ইচ্ছে করছে না, খুব দেখতে ইচ্ছা করছে, প্লিজ চলে আসুন না। শ্রাবণ পুরো শেষ। এমন কথা শুনে কেউ কি ঠিক থাকতে পারে? শ্রাবণ ঠিক রইল না, ফোনটা কেটে দিয়ে রনিকে বলল, কুইক বাড়িতে চলো। শ্রাবণ কল কেটে দেওয়ার হিয়াই কিচ্ছু বুঝতে পারলো না, হয়তো কোনো কাজে রয়েছে বলে কলটা কেটে দিল। কিন্তু হিয়া এত সুন্দর করে বলার পরেও কেটে দেওয়ার কলও লুকো তো শ্রাবণ নয়। হিয়া ফোনটা কাব্যকে দিয়ে রুমে চলে এলো। 15 মিনিটের মধ্যেই শ্রাবণ বাড়িতে ফিরে এলো। কাব্য টিভি দেখছিল, শ্রাবণের হাতে গোলাপ চকলেট দেখে বলে উঠল, বেস্ট অফ লাক। শ্রাবণ সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুমটা খোলা পেয়ে ঢুকে দেখলো হিয়া ওয়াশরুমে। শ্রাবণ ওয়াশরুমের সামনে দাঁড়ালো। হিয়া হাত মুছতে মুছতে বের হয়ে শ্রাবণকে দেখে চমকে উঠল, বলল, এসে গিয়েছে?
পেয়েছেন। শ্রাবণ গোলাপগুলো এগিয়ে দিতেই হিয়ার ঝাপটে জড়িয়ে ধরল। শ্রাবণ হিয়ার মাথায় হাত রেখে বলে উঠল, এসে গিয়েছি, এখন বলো রাগ কমেছে? হিয়া মাথা তুলে তাকিয়ে বলে উঠল, বেঁচে গেলেন, যদি না আসতেন সত্যিই চলে যেতাম। দুজনের কথা হলো কিছুক্ষণ। এরপর শ্রাবণ হিয়াকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। এদিকে তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী এসেছেন, দুজনে হিয়াকে ডাকছেন। হিয়া গোলাপ আর চকলেটগুলো বিছানায় রেখে নিচে চলে গেল। রাতে খাবার দাওয়ার সময় সবাই একসাথে খেতে বসেছে। আজ হিয়া বসেছে কাব্যেশ বাসের চেয়ারে, শ্রাবণ বসেছে হিয়ার মুখোমুখি। খাওয়ার মাঝে শ্রাবণ আন্দাজে পা বাড়িয়ে দিল হিয়ার পায়ের দিকে। হিয়ার পায়ের ওপর পা রাখলো। শ্রাবণ হিয়ার দিকে তাকালো, তবে হিয়ার কোনো প্রতিক্রিয়া না দেখে না। শ্রাবণ নিজের পায়ে পায়ে হিয়ার পায়ের ওপর সাইড করতে লাগলো। এর মাঝে কাব্য শ্রাবণের দিকে তাকিয়ে ডাক দিল, ভাইয়া। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? মেসেজ দিয়েছি দেখো। শ্রাবণ বিরক্তি প্রকাশ করে বলে উঠল, তোর সামনে তো বসে আছি, মুখে বলতে কি সমস্যা? পারবো না, ফোনটা চেক করো। শ্রাবণ বলল, পারবো না, যা বলার বলে ফেল। কাব্য হেসে বলল, বলছি পাটা সরাও, এটা আমার পা, ভাবির পা না। কাব্যের কথা শুনে সবাই শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ ছোট্ট ভাইয়ের কথা শুনে অবাকের শেষ প্রান্তে, সাথে সাথে পা সরিয়ে নিল। আর হিয়ার দিকে তো তাকানোই যাচ্ছে না, না চাইতেও কি লজ্জাটা পেয়ে গেল। সবার এমন চাউনিতে শ্রাবণ ভীষণ মুখে উঠল। সাবিহা চৌধুরী ছেলের দিকে পানি এগিয়ে দিলেন। হিয়া মাথা নিচু করে খাচ্ছে, লজ্জা গলা দিয়ে খাবারও নামছে না, আবার টেবিল ছেড়ে উঠেও যেতে পারছে না। কাব্য মনে মনে হেসে উঠল। অবশ্যই ও মনে করছে ওর কোনো দোষী নেই। ও আগে বলেছিল যে মেসেজটা দেখো, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রাবণ দেখে নেই। ড্রয়িং টেবিলে আপাতত নীরবতা। তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী চুপচাপ খাচ্ছেন। এখন কোনো কথা বললে দুজনে লজ্জায় পড়ে যাবে। শ্রাবণ খাবার খেয়ে উঠে দাঁড়িয়ে কাব্যকে বলল, কাব্য খাবার খেয়ে উপরে আয়, কথা আছে। কাব্য চুপসে গেল, মনে মনে বলল, না জানি আবার হসপিটালে পাঠিয়ে দেয়। কাব্য বলল, আচ্ছা। বলতে বলতেই খেতে শুরু করলো। শ্রাবণ সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। রুমে ঢুকে ফোনটা নিয়ে বিছানায় বসলো। খাবার টেবিলের কথা মনে পড়তেই নিজের কাছেই লজ্জা পেয়ে গেল। এমন সময় রনি কল দিল। হ্যালো রনি, কি খবর? নাম্বারটা থেকে কি কিছু খবর পেয়েছিলি? রনি বলল, হ্যাঁ স্যার, সব খবর পেয়ে গিয়েছি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।